ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অন্তত ২৮ জন নিহত হন। সেখানেও বহু মানুষ আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। এ নিয়ে শনিবার গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই আক্রমণের ফলে গত বছরের ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫,৩৮৬ জন নিহত এবং আরও প্রায় ৮০,০০০ মানুষ আহত হয়েছেন। গাজার সর্বত্র ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় প্রতিদিনই বিশাল সব দালান ভেঙে পড়ছে বোমা হামলায়। এসব ভবনের নিচে চাপা পড়ছেন নারী, শিশুসহ অসংখ্য মানুষ। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এসব চাপা পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা চালানো সম্ভব হচ্ছে না। শত চেষ্টা করেও খালি হাতে প্রিয়জনদের উদ্ধার করতে পারছেন না গাজাবাসী। দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলি হামলায় প্রতিদিনই গাজায় ধসে পড়ছে বড় বড় অবকাঠামো, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া এসব বাড়িঘরের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধারের জন্য সেখানে নেই তেমন কোনো সরঞ্জাম। ফলে কোনো উদ্ধার চেষ্টা ছাড়াই চাপা পড়া লোকজনের বাঁচার আশা ছেড়ে দিতে হচ্ছে গাজাবাসীকে। হামলায় আমাদের বাড়িটি যখন ধসে পড়ে তখন পরিবারের সবাই সেখানেই ছিল। তাদের উদ্ধারের অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সেখান থেকেই একটা শিশুকে আজ উদ্ধার হয়েছে, কিন্তু বাকিদের জন্য আর কিছুই করা যায়নি। আমার পুরো পরিবার এখনো সেখানেই আটকা পড়া। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ৬৯ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। এছাড়া জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। অনেকেই খালি হাতে ইট সিমেন্টের স্তূপ সরিয়ে প্রিয়জনের খোঁজ করছে। কোনো ট্রাক নেই, খননকারী যন্ত্র নেই, ভারী ভারী দেয়াল তোলার মতো কিছুই নেই এখানে। এসব থাকলে হয়তো চাপা পড়া বহু মানুষকে বাঁচানো যেত, কিন্তু তা না হয় এখন বহু মানুষ ধসে পড়া ভবনের নিচে উদ্ধার হতে না পারায় মৃত্যুর ক্ষণ গুনছে। আর কোনো উপায় না পেয়ে তরুণ কিছু স্বেচ্ছাসেবক ছোটখাটো যা যন্ত্রপাতি পাচ্ছেন তা দিয়েই লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। কোদাল, নিড়ানি, সাঁড়াশি দিয়ে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। এতে প্রচুর সময় লেগে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও অন্তত কিছু মরদেহ উদ্ধার করা গেছে। তাতে করে নিহতদের পরিবার অন্তত স্বজনদের চিহ্নিত করে দাফন করতে পারছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা জোরদারের পাশাপাশি উত্তরাঞ্চলেও ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিরাপদ আশ্রয়ের আশায় লাখ লাখ ফিলিস্তিনি জড়ো হচ্ছে খান ইউনিসের এক বালুময় বিরানভূমিতে, যেখানে বেঁচে থাকার জন্য খাবার পানি সহ কোনো কিছুরই অস্তিত্ব নেই। এতে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১। কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে ৪ পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় ১২০০র বেশি শিক্ষার্থী। এ বিষয়ে কিরগিজ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সরকারি মেডিকেলের শিক্ষার্থী নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসরকারি মেডিকেলে পড়া প্রায় ৯০০র বেশি শিক্ষার্থী। গৃহবন্দী থাকায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চরম আতঙ্ক নিয়ে কিরগিজস্তানে দিন কাটাচ্ছেন সেখানে পড়তে যাওয়া বিদেশিরা, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা। স্থানীয় সংঘাতে গত সোমবার পাকিস্তানের কয়েকজন মেডিকেল শিক্ষার্থী হতাহতের পর সেখানে এখন থমথমে অবস্থা। হতাহত পাকিস্তানের শিক্ষার্থীরা হলেও কিরগিজস্তানের স্থানীয়দের সাথে সংঘাতের শুরুটা হয়েছিল মিশরীয় শিক্ষার্থীদের, পরে তা মোড় নেয় অন্যদিকে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ কম্পাউন্ডে ঢুকে মারধর শুরু করে স্থানীয়রা, কিন্তু এ নিয়ে অনেকটাই নীরব কিরগিজ প্রশাসন। পাকিস্তানের এক নারী শিক্ষার্থী জানান, সেখানে প্রচুর মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে। তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু কেউ ফোন ধরছে না। এ অবস্থায় তারা বুঝতে পারছেন না কি করবেন। এমনকি ঘরের বাইরেও ভয় বের হচ্ছেন না পাকিস্তানি শিক্ষার্থীরা। এদিকে দেশটিতে সরকারি বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের ১২০০র বেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের ১৫,০০০ শিক্ষার্থী। এসব দেশের সরকার তাদের দেশের শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
তো ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার অনেকের সাথেই আমার যোগাযোগ হয়েছে, আমাদের এমবাসির মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছে। যেগুলো ঠিকানা এ পর্যন্ত পেয়েছি যেখানে প্রবলেম হচ্ছে, সেগুলো আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এখানকার যে পুলিশ ডিপার্টমেন্ট বা কনসুলার ডিপার্টমেন্ট তাদেরকে আমরা অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়েছে এই সিচুয়েশন এখন তাদের নিয়ন্ত্রণে, পুলিশ এটা আন্ডার কন্ট্রোল দ্য সিচুয়েশন। আমরা পুলিশের ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি, সেখানে তারা যে কোনো এমার্জেন্সিতে 102 নম্বরে যোগাযোগ করার জন্য বলেছে। কিরগিজস্তানে বাংলাদেশে দূতাবাস না থাকায় প্রতিবেশী উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এদিকে রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে কিরগিজ প্রশাসন 4 শিক্ষার্থীকে আটক করেছে, তবে তারা কোন দেশের সে বিষয়ে কিছু জানা যায়নি। পাকিস্তানি তলবা কে হস্টেলস পর সৃষ্টি ঘটক, 71। এদিকে কিরগিজস্তানে বাঙালি শিক্ষার্থীরা কেমন আছেন তা নিয়ে জানাতে 71-এর সাথে যুক্ত হয়েছিলেন শিক্ষার্থী সালমান ফার্সি এবং কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ডাক্তার জেরিট ইসলাম। চলুন আমরা তাদের বক্তব্য শুনে আসি। ওরা এসে বিভিন্ন জনের জিনিসপত্র ভাঙচুর করছে। মোটামুটিভাবে আমাদের বাংলাদেশি যে স্টুডেন্ট আছে তারা খুব প্যানিক ছিল, তাদের কোনো ইনজুরি হয়নি। আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা সবসময় চাইছি স্টুডেন্টকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এইখানের ইনসিডেন্টে এত বেশি লোক জড়ো হয়ে গেছে যে এটা কোনোভাবেই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব ছিল না। এই ফোনের আলো দিয়েই আপনার সাথে কথা বলতেছি, আমরা লাউডলি কথা বলতে পারতেছি না। আমাদের বাসার আশেপাশে ছেলে যারা মারধর করতেছে তারা আমাদের আশেপাশেই আছে। ইভেন আমাদের লাইট অন থাকলে আমাদের দরজায় এসে নক করতেছে। তো আমরা এখন অবধি যতটা বলতেছে যে সবাই আমরা এখন ঠিকঠাক আছি, আসলে অতটা ঠিকঠাক নাই আমরা। আফগানিস্তানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত 50 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গহর প্রদেশের কর্তৃপক্ষ বলেছে আরও অনেক মানুষ নিখোঁজ। বন্যায় হাজার হাজার গবাদি পশুও মারা গেছে। 2000 বাড়িঘর ধ্বংস হওয়া ছাড়াও আরও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে এই সপ্তাহে ব্যাপক বন্যার পর নতুন করে ভারী বৃষ্টিপাত হয়েছে। কর্মকর্তারা বলেছেন প্রাদেশিক রাজধানী ফিরোজকহে প্রায় 2000 দোকান পানির নিচে তলিয়ে গেছে এবং রাজধানী অভিমুখী বেশিরভাগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে এবং আশ্রয়, খাবার ও পানির আবেদন জানিয়েছে। প্রাদেশিক গভর্নর আব্দুল ওয়াহিদ হামাস বলেছেন অনেক মানুষ এখনো নিখোঁজ আছে। রুশ হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত গোলাবারুদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউক্রেনীয় গানার কমান্ডার ওলেকজান্ডার কোজাচেঙ্কো এবং তার সহযোদ্ধারা। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া M777 হাউইটজার দিয়ে একবারে 100টি গোলা বর্ষণ করা হতো, কিন্তু এখন সেটি 10টি গুলি করতেও হিমশিম খাচ্ছে। মার্কিন কংগ্রেসে $61 বিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদনের পর কিয়েভে গোলাবারুদ ও অস্ত্র পাঠাতে তোড়জোড় শুরু করেছে বাইডেন প্রশাসন। কিন্তু মে মাসের প্রথম দিকে পূর্বাঞ্চলীয় সম্মুখভাগের 2টি আর্টিলারি ইউনিট জানিয়েছে এখনও অস্ত্র ও সেনা শক্তি বৃদ্ধির জন্য অপেক্ষা করছে তারা। তাছাড়া কোজাচেঙ্কোর 148তম পৃথক আর্টিলারি ব্রিগেড এবং দনেৎস্কের 43তম আর্টিলারি ব্রিগেডে পশ্চিমা কামানগুলোর জন্য জরুরিভাবে আরও 155 মিলিমিটার গোলা প্রয়োজন। অতীতে এই অস্ত্র রুশদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছিল। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার জন্য 8 জুনের মধ্যে 6টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনার দাবি করেছেন গ্যান্টস। গ্যান্টস বলেন যদি নেতানিয়াহু জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন তাহলে তিনি চলমান সংগ্রামে তাদেরকে অংশীদার হিসেবে পাবেন, কিন্তু যদি উগ্রপন্থা বেছে নেন এবং পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান তাহলে তারা সরকার ছাড়তে বাধ্য হবেন। এদিকে নেতানিয়াহু গ্যান্টসের এই মন্তব্যকে ফালতু কথা হিসেবে উল্লেখ করে বলেছেন এর অর্থ ইসরায়েলের পরাজয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনের রাষ্ট্রীয় সফর বৈশ্বিক উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাদের শক্তিশালী জোটকে সামনে হাজির করেছে। পুতিনের সফরে রাজকীয় সংবর্ধনার আয়োজন ছিল। অর্থনৈতিক সহযোগিতা চাইতে চীন সফর করেছেন পুতিন। সফরে চীনের ভূয়সী প্রশংসা করেছেন রুশ নেতা। এমনকি তিনি বলেছেন যে তার পরিবারের সদস্যরা ম্যান্ডারিন ভাষা শিখছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে পুতিনের এমন বক্তব্য খুবই বিরল। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ককে ভাইয়ের মতো ঘনিষ্ঠ বলেছেন তিনি। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা বেইজিংকে আশ্বস্ত করতে অর্থনীতির উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পুতিন।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প ও বাইডেন। একে অপরকে নিয়ে করেছেন বিরূপ মন্তব্য। জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন বলেছেন, ট্রাম্প একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। তিনি কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। তিনি এরই মধ্যে হেরে গেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে নয়, প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে বাইডেনকে জটিল এবং মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ট্রাম্প। বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্র্যাট নেতার মধ্যে ভালো কিছুই নেই। চন্দ্রাভিযানে ইতিহাস গড়ার পর এবার মঙ্গল যাত্রায় মন দিয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। পরবর্তী মিশন মঙ্গল যাত্রার জন্য তৈরি হচ্ছে ইসরো। এতে লাল গ্রহটিতে অবতরণকারী তৃতীয় দেশ হতে চলেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলযানের প্রথম অভিযান আগে থেকেই ঠিক করা হয়, তবে এবার দ্বিতীয় অভিযান প্রথম থেকে অনেকটাই আলাদা হবে বলেই মনে করা হচ্ছে। ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরো এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেবে। সম্প্রতি ন্যাশনাল টেকনোলজি ডের দিন এই বিষয়ে একটি প্রজেক্ট প্রেজেন্টেশন করে ইসরো। সেখানেই প্রকাশ পেয়েছে পরিকল্পনা। জানা গেছে, মঙ্গলযানের জন্য স্কাই ক্রেন, সুপারসনিক প্যারাশুট, হেলিকপ্টার এবং রোভারের ব্যবস্থা করবে ইসরো। শিশু সুরক্ষার বিষয়ে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করল ইউরোপীয় ইউনিয়ন। এতে করে মোটা জরিমানা গুনতে হতে পারে মেটাকে। ইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে তুলছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। সাদিয়া লাবনীর রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এরই মধ্যে এবার শিশুদের আচরণগত ত্রুটির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। এই অভিযোগে বলা হয়েছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে তুলছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, এসব অভিযোগের জেরে ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। ইইউ এক্সিকিউটিভ বলছেন, ডিজিটাল সার্ভিস অ্যাক্ট নামের আইন ভঙ্গের অভিযোগ এসেছে মেটার বিরুদ্ধে, যা গত বছর পাশ হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিমূলক আচরণ তৈরি, ভুল তথ্য ছড়ানো ও অনলাইনে বিভিন্ন স্ক্যাম পরিচালনার মতো বিষয়গুলো ঠেকানো। এদিকে তদন্তের প্রতিক্রিয়ায় মেটা দাবি করেছে, অনলাইনে অল্প বয়স্কদের সুরক্ষায় গত 10 বছর ধরে বিভিন্ন ধরনের টুল ও পদ্ধতি বিকাশ করে আসছে তারা। গোটা শিল্পই এ চ্যালেঞ্জের মুখোমুখি জানিয়ে মেটা বলছে, ইউরোপীয় কমিশনের কাছে কাজের বিবরণী দেখাতে প্রস্তুত তারা। ডিএসএ নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিললে নিজেদের বৈশ্বিক বার্ষিক আয়ের 6% পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে মেটার সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে 2023 সালে কোম্পানির সামগ্রিক আয় ছিল $13,490 কোটি। সে হিসেবে মেটার জরিমানা হতে পারে $800 কোটি পর্যন্ত, যা প্রায় 94,000 কোটি টাকার সমান। সাদিয়া লাবনী, 71। 29 বছর পর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ঠাঁই করে নেয়া ভারতের সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইটের গল্প তৈরি হয়েছে মুম্বাইয়ের 3 নারীর গল্পে। নির্মাতা পায়েল কাপাডিয়া 3 নারীর আলাদা আলাদা গল্প বলেছেন ছবিটিতে। 71কে জানিয়েছেন, ছবিটির অন্যতম অভিনেত্রী লাপাতা লেডিজ খ্যাত ছায়া কদম। উৎসবে 2 বিভাগে তার অভিনীত 2টি ছবি রয়েছে। কানে তার সাক্ষাৎকার নিয়েছেন পার্থ সঞ্জয়। 2024 সাল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই বছর কানে আমার 2টি ছবি এসেছে। একটি অল উই ইমাজিন অ্যাজ লাইট, এটি কম্পিটিশন বিভাগে। বলার অপেক্ষা রাখে না, আমি খুব খুশি, কারণ 29 বছর পর ভারতের কোনো ছবি কানে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল। অন্যটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে, সিস্টার মিডনাইট। পায়েল কাপাডিয়া দারুণ ট্যালেন্টেড নির্মাতা। 2021 সালে কানে সে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন। সিনেমাটি মূলত মুম্বাইয়ের কাহিনী। 2 নার্স, বলা যায় 3 নারীর গল্প, কিন্তু সে গল্পগুলো আলাদা। কেউ বলছেন এটা 2 নার্সের গল্প, আবার কেউ বলছেন 3 নারীর গল্প। কেউ বলবে মুম্বাইয়ের গল্প, আবার কেউ বলবে এটা আমার গল্প। সত্যি বলতে, ছবিটি যে দেখবে তারই মনে হবে এটা তার গল্প। तो हर किसी को लगेगा